আগে যারা মধুর সিরাপ খেয়েছে তারা এখন হচ্ছে কাশির সিরাপ খায়। যেমন বয়স হলেই শ্বাসকষ্ট হওয়া স্বাভাবিক, চিকিৎসকের দরকার নেই, এটা কতটুকু ঠিক? ইনহেলার মানে কি খুব বেশি খারাপ? বিড়াল যারা পুষছে তাদের হচ্ছে অ্যাজমা অ্যাটাক হচ্ছে। তাপমাত্রা অবশ্যই 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাতে থাকে। তো কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে নেবুলাইজেশন খুব বেশি ইফেক্টিভ না। নতুন বছর শুরু হোক আমাদের প্রিয় মানুষদের সুস্থতা দিয়ে। নিজেদের ব্যস্ততার মধ্যে প্রবীণ বাবা মা, শিশু আর পরিবারের অসুস্থ সদস্যদের একটু বেশি সময়, একটু বেশি যত্ন, এটাই হোক আমাদের লক্ষ্য। নিউট্রাইন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2026 এর শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি নিউট্রাইন কেয়ার প্রেজেন্টেড পডকাস্ট বয়সের খুঁটিনাটি। আজকের পর্বে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, প্রবীণদের শীতযুদ্ধ, অ্যাজমা, শ্বাসকষ্ট ও লুকানো ঝুঁকি। পরিবার কতটা প্রস্তুত? ভাবুন তো, এই শীতে যদি রাতের অন্ধকারে আপনার প্রবীণ বাবা মা হঠাৎ শ্বাস নিতে না পারেন, আপনি জানেন প্রথম 1 মিনিটে কি করতে হবে? জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল 2023-এর একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 1 বছরে 1,46,00,000-এরও অধিক রোগী শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার চিকিৎসা নিয়েছেন এবং তাদের একটা বড় অংশই হলো প্রবীণ। আজ আমাদের সাথে আছেন আমাদের অতিথি ডক্টর ফাতে আকরাম দোলন। উনি কথা বলবেন আজকে শীতে অ্যাজমা ও অন্যান্য শ্বাসকষ্ট ঝুঁকি কেন বাড়ে, বিশেষত প্রবীণদের মধ্যে। আজকে আমরা জানব কেন এমন হয়, কোন কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে এটা শুধুমাত্র সাধারণ সর্দি বা কাশি নয় এবং কি ব্যবস্থা নিতে হবে এর জন্য। অনেক ধন্যবাদ ডক্টর ফাতে আকরাম দোলন, আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দোলন ভাই, শুরুতেই যেটা জানতে যাব যে শীতকালে প্রবীণদের আসলে অ্যাজমাটা কেন এত বেড়ে যায় এবং আসলে মূল কারণগুলো কি কি? শীতকালে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তাপমাত্রা কমে যাচ্ছে। দ্বিতীয়ত বাতাসে কুয়াশা, এটার পরিমাণ বেড়ে যাচ্ছে। সুতরাং একজন প্রবীণ ব্যক্তি যখন বাইরে বের হচ্ছে তখন সে একই সাথে বায়ু দূষণ এবং হচ্ছে ঠান্ডা, এই ২ টা ব্যাপারই ফেস করছে। ঠান্ডাতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের শ্বাসনালীগুলোর সংকোচন হয়, যেটা অ্যাজমাতে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর আরেকটা বিষয় হচ্ছে যে যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তাদের এই ধরনের ডাস্টে শ্বাসনালীর সংবেদনশীলতাটা বাড়ে। এই সংকোচন এবং সংবেদনশীলতা বাড়ার জন্য যে সংকোচন, ২ টা মিলেই অ্যাজমা অ্যাটাকটা বেশি হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্যারালালি আরেকটা বিষয় জানতে চাবো, মধ্যরাতে হঠাৎ কোনো প্রবীণ যদি তার শ্বাসকষ্ট বা শ্বাস বন্ধ হয়ে যায়, ওই পরিবারের জন্য প্রথম 60 সেকেন্ডের জন্য তার করণীয়গুলো কি? একটু যদি আমাদেরকে, আমাদের নিউট্রাইন পডকাস্ট যারা শুনছেন তাদের জন্য সতর্কতা বা। মূলত হচ্ছে যারা প্রবীণ তাদের অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে। সেটা অ্যাজমার জন্য হতে পারে, সেটা হার্টের সমস্যার জন্য হতে পারে বা অন্যান্য অনেক সমস্যার জন্যই হতে পারে। আমাদের আগে দেখতে হবে যে যার শ্বাসকষ্ট হচ্ছে তার শ্বাসনালীটা কোনো কারণে বন্ধ হয়ে আছে কিনা, মুখে কোনো খাবার আটকে গেছে কিনা বা শ্বাসনালীটা খোলা আছে কিনা, বা বয়স্কদের থুতু বা লালা জমে শ্বাসনালীটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। আমাদের ১ম এ শ্বাসনালী, নাক এগুলো পরিষ্কার আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে আমাদের দেখতে হবে যে কি কারণে তার শ্বাসকষ্টটা হচ্ছে। যদি সে অ্যাজমা পেশেন্ট হয়, তাদের বাসাতে পর্যাপ্ত ওষুধ থাকে, বিশেষ করে ইনহেলার গুলো থাকে। আমরা পরামর্শ দিই যে হচ্ছে হাসপাতালে আসার আগেই ইনহেলার নেয়ার জন্য। সেখানে সালমেট্রোমান ইনহেলার আছে বা অন্যান্য যে ইনহেলার গুলো আছে আমরা নিতে বলি। নিয়ে তারপরে হাসপাতালের দিকে মুভ করতে বলি। আর শ্বাসনালীর যখন শ্বাসকষ্ট হবে বা অ্যাজমা অ্যাটাক হবে তখন আমাদের খেয়াল করতে হবে যে তার বুকের মধ্যে শ্বাসাচিচি আওয়াজ করছে কিনা, বাঁশির মতো আওয়াজ করছে কিনা, বা অতিরিক্ত শ্বাসকষ্টের কারণে তার হাত পা নীল হয়ে যাচ্ছে কিনা। এগুলো খেয়াল করে আমাদের ব্যবস্থাটা নিতে হবে। অর্থাৎ মধ্যরাতে এরকম যদি তাৎক্ষণিকভাবে ইনসিডেন্ট কিছু ঘটে থাকে, ঘাবড়ে না গিয়ে প্রথম যে সতর্কতাটা বললেন যে তার হাত পা নীল হয়ে যাচ্ছে কিনা এটাকে খেয়াল রাখা, এবং শ্বাসনালী পরিষ্কার আছে কিনা। শ্বাসনালী পরিষ্কার আছে কিনা। দ্বিতীয় যে জিনিসটা আপনার কাছে জানতে চাই, কোন লক্ষণগুলো দেখলে। আরেকটা বিষয় আমাদের একটু যদি এখানে ইনফর্ম করেন যে সে কার্ডিয়াক অ্যারেস্ট হলো কি না, নাকি এটা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, এইটাকে যদি সে কুইক, কারণ এরকম ইনসিডেন্ট যখন সাডেনলি ঘটে যায় তখন কিন্তু আমরা মানসিকভাবে অনেকটা সিদ্ধান্তহীনতায় ভুগি যে আসলে কি হবে। সেক্ষেত্রে এমন কোনো ভিজিবল কিছু আছে, সিমটম আছে যেটা দেখে আসলে আমরা বুঝতে পারবো যে এটা কার্ডিয়াক বা অ্যাজমার কোনো ফ্যাক্টর আছে? আসলে মধ্যরাতে যদি কোনো বয়স্ক এই ধরনের অ্যাটাকের মধ্যে যায় অনেক কিছুই হতে পারে।
তার শ্বাসনালীতে সমস্যার জন্যও হতে পারে, আবার হৃদরোগের জন্য হতে পারে, আবার সে স্ট্রোক করলেও হতে পারে। তা আমরা দেখব যে আসলে হচ্ছে তার কি কি লক্ষণ আছে। যদি দেখা যায় যে হাত পা একদিকে অবশ হয়ে গেছে বা হচ্ছে হাত পা নাড়াতে পারছে না, তখন আমাদের স্ট্রোকের কথা চিন্তা করতে হবে। যদি সে তীব্র বুকে ব্যথা অনুভব করে এবং বারবার বুকের পুরো হাতটা দিয়ে চেপে ধরে রাখার চেষ্টা করে, তখন বুঝতে হবে যে তার হার্টের সমস্যা হয়েছে। যদি কিছু বলতে না পারে, হাত পা নীল হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে কোনো কারণে তার শ্বাসনালীতে বাতাস যাওয়াটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আটকে যাচ্ছে, এরকম কিছু হতে পারে। তো আমাদের দেখতে হবে যে আসলে তার কি কি রোগ আছে। যেই রোগই থাকুক না কেন, আমাদের সেই রোগ অনুযায়ী হচ্ছে ওষুধের ব্যবস্থা থাকে এবং পরিবার এটা জেনে থাকে। তা আমরা যখন হচ্ছে একটা রোগীকে হাসপাতালে নিয়ে যাব, তখন একটা প্রবীণ ব্যক্তি সম্পর্কে পুরো ইনফরমেশন জানে এরকম একজন সাথে থাকা ভালো। এবং একজন প্রবীণ ব্যক্তির সাথে সবসময় তার প্রেসক্রিপশন এবং ওষুধগুলো থাকা সবচেয়ে ভালো। ওকে, এখানে আরেকটা জিনিস আমার আসলে জানার আগ্রহ, বা এটা হয়তো আমাদের দর্শক যারা আছেন তারাও শুনে উপকৃত হবেন। এই যে ৩টা স্পেসিফিক আপনি সিম্পটম বললেন, এটা মনে হয় এটা হয়তো আমাদের দর্শকদের জন্য খুবই উপকার করবে। একই সাথে যদি বলেন এই ৩টা সিম্পটম আমি ইন্ডিভিজুয়ালি যদি দেখতে পাই, সেক্ষেত্রে ম্যানেজমেন্টটা, কুইক ম্যানেজমেন্টটা কোনটা করার পরে আপনার ডক্টর পর্যন্ত শরণাপন্ন হবে? কারণ একজন ডক্টর শরণাপন্ন হওয়া এবং এটা মধ্যরাতের একটা কেস আমরা বলছি, সেক্ষেত্রে কিন্তু হসপিটাল পর্যন্ত যাওয়া, অ্যাম্বুলেন্স কল করা একটা সময় আমাদের লেগে যায়। এই সময়টার জন্য কোন সিমটমের জন্য কোন ম্যানেজমেন্টটা করতে পারেন? এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসলে হাসপাতাল নিতে নিতেই হচ্ছে রোগী খারাপ হয়ে যেতে পারে, এটা মাথায় নিয়েই হাসপাতাল নিতে হবে এবং নেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমরা খেয়াল করব যে রোগীটা শ্বাস নিচ্ছে কিনা, এটাই গুরুত্বপূর্ণ যে কোনো রোগীর ক্ষেত্রে। আর স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রেও যা, হার্টের পেশেন্টের ক্ষেত্রেও তা, এবং অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রেও একই। শ্বাস রোগীটা ঠিক মতো নিচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে এবং শ্বাসনালীটা ক্লিয়ার আছে কিনা সেটা দেখতে হবে। আর এখানে মেডিকেশন কোনো ম্যানেজমেন্ট কি আপনি বলবেন? যদি দেখা যায় যে হার্টের পেশেন্ট, তাহলে হার্টের ওষুধগুলো তো রাখা থাকেই। আমরা যেটা সাজেস্ট করি সেখানে হার্টের পেশেন্টের ক্ষেত্রে লেখা থাকে যে জীবন যেটা রক্ষাকারী কিছু, নাইট্রোগ্লিসারিন জি। স্প্রে, ওটা জিভের তলে দেওয়ার জন্য। অ্যাজমা পেশেন্টের যে ইনহেলার থাকে, ইনহেলার নেওয়ার জন্য। আর স্ট্রোকের আসলে ম্যানেজমেন্ট যেকোনো একপাশে কাত করে দেওয়া, যাতে হচ্ছে থুতু বা লালা এগুলো যে আবার শ্বাস নিয়ে কোনো ক্ষতি যাতে না করে, এজন্য। এই বিষয়গুলো খেয়াল রাখলেই হবে। অনেক ধন্যবাদ। তার মানে আমাদের ৩টা ম্যানেজমেন্ট যদি আর একদম এক লাইনে রিপিট করেন, যে স্ট্রোকের জন্য ৩টার জন্যই, স্ট্রোক হোক, হার্টের সমস্যা হোক বা হচ্ছে অ্যাজমা অ্যাটাক হোক, যেটাই হোক না কেন আমাকে খেয়াল রাখতে হবে যে রোগীটা যাতে শ্বাস ঠিক মতো নেয়। আর তারপরের ম্যানেজমেন্টগুলো যে মেডিকেশনের ম্যানেজমেন্টটা যেটা যদি বললেন, হচ্ছে হার্টের রোগী হয়, তাকে তাহলে আমরা নাইট্রোগ্লিসারিন স্প্রে দিতে বলি যদি বাসায় থাকে। আর হচ্ছে অ্যাজমা পেশেন্টদের আমরা ইনহেলার দিতে বলি যদি সেটা বাসায় এভেইলেবল থাকে। স্ট্রোকের পেশেন্টদের আমরা যেকোনো একদিকে কাত এটা খুবই করতে বলি। চমৎকার একটা তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের যেটা খুব কনফিউশন হয়ে থাকে, সচরাচর হয় যে ঠান্ডা, এখন তো ফ্লু সিজন এবং ফ্লুর প্যাটার্নগুলো একটু ডিফারেন্ট। আমরা যদি এই বছরের অ্যানালাইসিসগুলোও দেখি, যে সেভারেল টাইম আগে একটা নির্দিষ্ট সময় আমরা রেডি থাকতাম যে আমাদের ফ্লু অ্যাটাক করবে, বাট এখন কিন্তু কোনো সময়, সিজন কোনোটাই মেনটেন হচ্ছে না এবং প্যাটার্নগুলোও ডিফারেন্ট। তো কোন অবস্থায় আসলে আমরা ফিল করব যে এটা সাধারণ সর্দি কাশি এবং এটা ঘরে আমরা ট্রাই করতে পারি, আর কখন মনে হবে না সাধারণ সর্দি কাশি না, অ্যাজমার লক্ষণ হতে পারে? এই এই লক্ষণগুলো যদি একটু ডিটেক্ট করে দিতে পারেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। ফ্লু খুবই কমন একটা বিষয়। ফ্লু যেটা হচ্ছে বাচ্চা, বুড়ো যেকোনো বয়সের জন্য খুবই কমন একটা বিষয়। হাঁচি হবে, সর্দি হবে, সাথে হালকা জ্বর হবে। এটা খুবই কমন। এখন এই হাঁচি, সর্দির সাথে যদি অ্যাজমা অ্যাটাক হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর জন্য অ্যাজমা রোগী বা সিওপিডি রোগী বা ব্রঙ্কিটিসিসের রোগী এদেরকে আমরা বলেই থাকি যাতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা যাতে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে নিয়ে নেয়। আমরা সাজেস্ট করি যে সে যাতে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিয়ে নেয় বা বছরের যেকোনো একটা সময় সে নিতে পারে। তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিলে যেটা উপকার হয় সেটা হচ্ছে যে এই নরমাল ফ্লু অ্যাটাকের পরে যে অ্যাজমা অ্যাটাকটা হয় সেটা অ্যাজমা রোগীদের হয় না। আর অ্যাজমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শ্বাসনালীতে শো চিচি আওয়াজ হবে, বুকের মধ্যে বাঁশি বাজার মতো আওয়াজ হবে, যেটা আমরা হচ্ছে পাশ থেকেই শুনতে পাবো। এবং তার তো সর্দি, হাঁচি-কাশি থাকতেই পারে। মানে অ্যালার্জিক রাইনাইটিস এর সাথে অ্যাজমা থাকতেই পারে এবং থাকেও। কারণ এই দুটাই হচ্ছে অ্যালার্জি রিলেটেড, অ্যালার্জির সাথে সম্পর্কিত। তো আমাদের হচ্ছে নরমাল ফ্লু হলেও অ্যাজমা রোগীদের সকল ধরনের ব্যবস্থাই নিতে হবে। আবার এমনি নরমাল ফ্লু এর যে ম্যানেজমেন্ট সেটার জন্য আমরা যেকোনো ওষুধ সবাই ইচ্ছামতো খেয়ে থাকি। এবং কেউ খুব হচ্ছে কমন কিটোটিফেন খায়। প্র্যাকটিস যে হ্যাঁ। আমরা একটা ডিসপেন্সারিতে যাই, ওখানে যে ভদ্রলোক বসে আছেন তাকে গাইড চাই, সে যা দিচ্ছেন এটাকে উইদাউট ডক্টর আমরা মেডিকেশনটা নিয়ে ফেলি।
এটা আসলে হচ্ছে যে সবাই এখন ওষুধ মুখস্থ করে ফেলেছে এবং হচ্ছে সেই অনুযায়ী ওষুধ খেয়ে থাকে। তবে এক্সট্রিম পর্যায়ের ওষুধ খাওয়ার মানে হচ্ছে স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিকে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নরমালি যেগুলো ড্রাগস আছে কিটোটিফেন বা হচ্ছে সেটেরিজিন, এগুলো আসলে ওটিসি হয়ে গেছে, ওভার কাউন্টার ড্রাগ হয়ে গেছে। এগুলো খেতেই পারে। কিন্তু অবশ্যই অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে স্টেরয়েড শুরু করলে সতর্কতা নিয়ে শুরু করতে হবে। আরেকটা প্রশ্ন আপনার কথার মাঝেই জানতে খুব ইচ্ছে করছে যে আমরা যদি একটু এজটাকে সেগ্রিগেট করি, যে আমার শিশু, মধ্য বয়সে মানে অ্যাডাল্ট যারা আছে তারা এবং প্রবীণ, এবং এখন আমরা যে ওয়েদারটা বা যে সমস্যাগুলো ফেস করছি সেখানে সিওপিডি যেটা বললেন বা আমাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাগুলো অনেক বেশি, এবং তথ্য বলছে এই রেটটাও আসলে একটা উল্লেখযোগ্য রেট, মানুষ আক্রান্ত হচ্ছে। এই ক্ষেত্রে শিশুদের ম্যানেজমেন্টটা কীরকম হওয়া দরকার, অ্যাডাল্টের ম্যানেজমেন্টটা কীরকম হওয়া দরকার, কারণ অ্যাডাল্টের প্রিভেনশন ক্ষমতাটা কম্পারেটিভলি প্রবীণদের থেকে বেটার, এবং প্রবীণদের ম্যানেজমেন্টটা কীভাবে হওয়া দরকার? আসলে ঘরের যে মেডিকেশনটা সেটা হচ্ছে সবাই অভ্যস্ত। গরম পানি খাওয়া শুরু করে, আদা চা খাওয়া শুরু করে, মধু খাওয়া শুরু করে, তুলসী পাতার রস এটা খায়। ইফেক্টিভ? এটা ইফেক্টিভ। এটা হচ্ছে শ্বাসনালীগুলোকে হচ্ছে সুদেন করার জন্য ইফেক্টিভ। এগুলোই আগে যে যখন হচ্ছে ওই মধু মিশানো গরম পানি খেত, এখন দেখা যায় যে একটা কাশির সিরাপ কিনে খাওয়া শুরু করে। মানে সময়ের সাথে, সাথে কিছু চেঞ্জ আসছে। আগে যারা মধুর সিরাপ খেয়েছে তারা এখন হচ্ছে কাশির সিরাপ খায়। আগে যারা তুলসী পাতার রস খেয়েছে তারা এখন হচ্ছে সেট্রিজিন খায়। তো এটা কি শিশুদের জন্য? শিশুদের জন্য তাই করে। দেখা যায় যে শিশুরা ছোটবেলা থেকেই সর্দি-কাশিতে আক্রান্ত থাকে। বাসাতে হচ্ছে তাদের সর্দি-কাশি কমানোর জন্য সিরাপগুলো কেনাই থাকে। বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন সিরাপ বাসাতে থাকে এবং কয় চামচ করে খেতে হবে বাপ-মারা সবাই জানে। এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আ বাচ্চার মারা জানে যে কি ওষুধ খাওয়াতে হবে। তো তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যে কখন ডাক্তারের কাছে আসতে হবে। যদি দেখা যায় যে বাসাতে মেডিকেশন দেওয়ার পরেও জ্বর কমছে না, বা ইমপ্রুভ সর্দি আসছে অথবা নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে, তখন তাকে চলে আসতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই। যদি জ্বর চলে আসে, যদি হচ্ছে কাশির তীব্রতা বাড়ে এবং মনে হয় যে হচ্ছে যে এখন সম্ভব না, সঙ্গে, সঙ্গে ডাক্তারদের কাছে আসতে হবে। তবে যাদের হচ্ছে অনেক ধরনের সমস্যা আছে, যেমন হচ্ছে প্রবীণদের সিকেডির বিশেষত, পেশেন্ট রাইট। আছে, হার্টের পেশেন্ট আছে, বিভিন্ন কারণে যদি সমস্যা হয়, তখন তাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, সমস্যা খারাপ হওয়ার আগেই ডাক্তারের কাছে আসা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিকটস্থ হাসপাতালের সাথে যোগাযোগ রাখতে হবে। একদম যে আমাকে ঢাকা মেডিকেলেই যেতে হবে, এটা গুরুত্বপূর্ণ না। আবার আমাকে হচ্ছে বাংলাদেশের একজন স্বনামধন্য বিশেষজ্ঞকেই দেখাতে হবে, এটা গুরুত্বপূর্ণ না। এখন সারা বাংলাদেশে যথেষ্ট বিশেষজ্ঞের ছড়াছড়ি আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিকটস্থ হাসপাতালকে গুরুত্ব দেওয়া। কারণ আমার হঠাৎ করে শ্বাসকষ্ট উঠলে আমি চাইলেই আমার কাছ থেকে ১০ কিলোমিটার দূরের একটা ভালো হাসপাতালে যাব না। আমার দরকার হচ্ছে সবচেয়ে কাছাকাছি হাসপাতালের ট্রিটমেন্টটা নেওয়া। তো এক্ষেত্রে সবার জন্যই গুরুত্বপূর্ণ কাছাকাছি হাসপাতাল এবং কাছাকাছি ডাক্তার। তাদের সাথে যোগাযোগটা মেইনটেইন করা। তাহলেই এত ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হবে না। সর্দি থাকতে, থাকতে হঠাৎ করে প্রচন্ড কাশি এবং হচ্ছে জ্বর শুরু হয়ে গেল। এবং একই সাথে হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। বুকটা ভিতর দিকে দেবে যায় বাচ্চাদের, যেটা আমরা দেখতে পাই। বয়স্কদের ক্ষেত্রেও একই। হচ্ছে জ্বর আসবে, জ্বরের তীব্রতা বাড়বে। ১০২ ডিগ্রি, ৩ ডিগ্রি, ৪ ডিগ্রি হয়ে যাবে। একই সাথে প্রচন্ড কাশি এবং প্রোডাক্টিভ কফ হতে পারে। মানে কফটা বের হয়ে আসবে। তো এবং সেটা হচ্ছে ঘন হতে পারে, হলুদ হতে পারে বা আদার্স ইওলিশ কালার যেটা হয়ে হয়ে যাবে। অনেক সময় কাশির সাথে রক্তও যেতে পারে। তো যেটাই হোক না কেন, আমাকে দ্রুত একটা এক্স-রে করতে হবে এবং ডাক্তার দেখাতে হবে। এটাই মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা। তার মানে নিউমোনিয়া হওয়ার জন্য কোনো রুলস ফলো করে কিছু না। এটা সাডেনলি অকার হতে পারে যখন কেউ সর্দি-কাশি বা জ্বরের মধ্যে কন্টিনিউয়াসলি থেকে যাচ্ছে। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আ নেবুলাইজ নিয়ে একটা কমন আম বিষয় আছে যে আমরা সর্দি-কাশি লাগলেই বা খারাপ লাগলেই নেবুলাইজ করতে চাই। এই নেবুলাইজটা কখন কিভাবে করা উচিত বা কাদের জন্য আসলে নেবুলাইজটা গুরুত্বপূর্ণ? এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা যেটা আমাদের শ্বাসনালীতে সমস্যা হতে পারে? নেবুলাইজেশনটা আসলে এখন এভেইলেবল হয়ে গেছে। আগে এত এভেইলেবল ছিল না। অনেকের বাসাতে নেবুলাইজার মেশিন আছেই। মোটামুটি এবং পাওয়া যায়। পাওয়া যায় এবং হচ্ছে সলিউশন গুলো এভেইলেবল হয়ে গেছে। আগে একটা বড় বোতল থেকে অল্প একটু ওষুধ তুলে নিয়ে নেবুলাইজেশন এ মিশাতে হতো। এখন ছোট, ছোট প্লাস্টিকের অ্যাম্পুল পাওয়া যায়। পুরোটাই হচ্ছে চাপলেই ওটা নেবুলাইজেশন মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে সুন্দরভাবে নেওয়া যায়। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নেবুলাইজেশনটা যেকোনো শ্বাসকষ্টের রোগী নিয়ে থাকে। এটা নিয়ে কোনো আপত্তি নেই। আর এটা সারা জীবন নিতেও হয় না। কারণ যারা নেবুলাইজেশন নেয় তারা ১ বার ২ বার নিয়েই হচ্ছে আর নেয় না।
আর ইনহেলার যেটা আছে সেটা দেখা যায় যে যারা সিওপিডি আমরা পেশেন্ট ইনহেলার প্রসঙ্গে আসবো। নেবুলাইজটা আরেকটু জানতে চাই যে আসলে নেবুলাইজটা করা কতটা প্রয়োজন, মানে আসলে কি দরকার আছে কিনা যারা নেবুলাইজ নিচ্ছে। যেমন আমাদের কিছু প্রশ্ন এসেছিল যে একজন ব্যক্তি সে অ্যাজমা প্রবলেমে দীর্ঘদিন ধরে ভুগছেন এবং কন্টিনিউয়াসলি নেবুলাইজ করছেন। আবার এরকম প্রশ্ন এসেছে যে নেবুলাইজ করতে গিয়েছে, ব্যাপারটা ঠিক উল্টো ঘটেছে, যে সে যতটুকু রিল্যাক্স ছিল তার থেকে তার হাইপার অ্যাক্টিভিটিগুলো বেড়ে গিয়েছে শ্বাস প্রশ্বাসজনিত। সেক্ষেত্রে নেবুলাইজের ক্ষেত্রে এক্স্যাক্টলি সলিউশনটা কি হওয়া উচিত? যারা শ্বাসকষ্টের রোগী তাদেরকে নেবুলাইজেশন করতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নেই? এটার অল্টারনেটিভ নাই। শ্বাসকষ্ট যদি হচ্ছে হৃদরোগের জন্য হয়, হুম। দেখা যায় যে একটা হচ্ছে শ্বাসনালী সংকোচনের কারণ হচ্ছে, তাহলে নেবুলাইজেশন করলে তার শ্বাসনালীটা প্রসারিত হবে, সে শ্বাস নিতে পারবে। আরেকটা হতে পারে তার হচ্ছে ফুসফুসের যে কাভারিং, মানে হচ্ছে ফুসফুসে পানি জমে গেছে বলে যেটা আমরা, মানে যেটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন হতে পারে। অথবা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কার্ডিয়াক পেশেন্ট। কার্ডিয়াক পেশেন্টের হচ্ছে এই অ্যালভিওলিতেই পানি চলে আসতে পারে। এটাকে আমরা বলি যে ইডিমা। হ্যাঁ? তো এই ক্ষেত্রে তো নেবুলাইজেশন কোনো কাজ করবে না। আসলে কি ক্ষেত্রে হয়েছে সেটা আমাদের দেখতে হবে। যারা হচ্ছে কার্ডিয়াক পেশেন্ট, তারা বিছানায় শুয়ে পড়লেই তাদের কাশিটা বেড়ে যায়। আবার উঠে বসলে কাশিটা কমা শুরু করে। তো কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে নেবুলাইজেশন খুব বেশি ইফেক্টিভ না। এটা কি ঝুঁকি আছে তাদের জন্য কোনো, যারা যদি কার্ডিয়াক? সালবিউটামল সলিউশন অতিরিক্ত দিয়ে থাকে, দেখা যায় যে হার্ট রেট বেড়ে যায়, তারপরে হাত পা কাঁপা শুরু করে এবং এটা অবশ্য একটা কমন কমপ্লেন আসে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে নেবুলাইজ করার পর শরীর কাঁপায় বা হাত পা কাঁপায়, এটার এটা তো রিজনটা কি? একটা সালবিউটামলের কমন সাইড ইফেক্ট। সালবিউটামল যারা নেয় তাদের হাত পা কাঁপবেই বা হার্ট রেট বাড়বেই। কারো, কারো ক্ষেত্রে বেশি, কারো, কারো ক্ষেত্রে কম। ইনহেলারটা আপনার যদিও প্রসঙ্গ এসেছিল, আমি একটু থামিয়ে দিয়েছি, বাট ইনহেলার নিয়ে আমাদের একটু ডিটেল জানার আছে। এটা আমাদেরও আছে এবং আমাদের সাথে যারা শুনেন তারাও আমাদের বিভিন্ন প্রশ্ন করেছেন ইনহেলার নিয়ে। ইনহেলারের ক্ষেত্রে আমরা আসলে ব্যবহার করা কতটুকু জরুরি, কোনো কোনো ক্ষেত্রে আমরা অবহেলা করে থাকি। মানে আমাদের একটা মিথ আছে বা আমাদের ধারণা আছে যে আমি যদি একবার ইনহেলার নিতে শুরু করি এটা আমাকে পুরো জীবন নিতে হবে। তো এই ভীতি থেকেও অনেকেই আমরা ইনহেলার ফোবিয়া যেটা হয় যে আমরা নিতে চাই না। যদি আজকে একটু ক্লিয়ার করে বলেন যে ইনহেলারটা কখন আমাদের নেওয়া উচিত, এটা আসলে স্টপ করা যাবে কিনা, বা একবার শুরু করলে এই যে মিথটা, এটা আসলে এটা আদৌ কতটুকু ঠিক যে একবার আমার ইনহেলার নিলে পুরো জীবন আমাকে ইনহেলার নিয়ে যেতে হবে? একই সমস্যা তো নেবুলাইজেশনের ক্ষেত্রেও। নেবুলাইজেশনও তো সালবিউটামল সলিউশন নিচ্ছে, ইনহেলারও সালবিউটামল সলিউশন নিচ্ছে। নেবুলাইজেশনের মাধ্যমে স্টেরয়েড নিচ্ছে, ইনহেলারের মাধ্যমে স্টেরয়েড নিচ্ছে। তো এখানে হচ্ছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, নেবুলাইজেশন তো কেউ সারা জীবন নিচ্ছে না। ডাক্তারের কাছে যখন মানে যে যাচ্ছে, সময় ইমার্জেন্সি ওই সময় নিচ্ছে। ইমার্জেন্সি নিচ্ছে তখন নিচ্ছে, আবার বাসায় এসে আর নিচ্ছে না। ইনহেলারটাও সেরকম। যে যতটুক সময় গুরুত্বপূর্ণ, যতটুকু সময় তার শ্বাসকষ্ট থাকবে, ব্রঙ্কোকনস্ট্রিকশন থাকবে, ওই নির্দিষ্ট সময়তেই ইনহেলার নিতে দেয়। ডাক্তাররা দেখা যায় যে ১ মাস বা ২ মাস সাজেস্ট করে। দেখা যায় যে ১ মাস নেওয়ার পরে অ্যাজমার থেকে সে পুরোপুরি হচ্ছে রিকভারি করে গেল। এরপরে আর তার ওই ইনহেলার নেওয়ার দরকার নেই। আবার যখন সিজনাল অ্যাটাক হবে তখন সে নিবে। একই ব্যাপার হচ্ছে সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রেও। কিন্তু দেখা যায় যে সিওপিডি পেশেন্টদের হচ্ছে লাংসটা স্বাভাবিক না। কারণ সিগারেট খেতে, খেতে তাদের যে বায়ুথলিগুলো আছে সেগুলো বড় হয়ে গেছে। সেগুলোর সংকোচন স্বাভাবিক না। সুতরাং তাদেরকে একটা লং টার্ম ইনহেলার নিতে হতে পারে। এটা নির্ধারণ করে দিবে ডাক্তার। আর যার সমস্যা তাকে বুঝতে হবে যে তার আসলে কখন নিতে হবে, কতটুকু সময় নিতে হবে। এটা শুনে নিতে হবে। যাদের ইনহেলার চলবেই বলে লিখে দেওয়া হয়েছে তাদের তো সারা জীবন চালাতে হবে। কিন্তু তারপরেও ফলো আপে আসতে হবে। ফলো আপে যদি পেশেন্ট পুরোপুরি রিকভারি করে যায়, ডাক্তার যদি বলে যে এখন আপনি বন্ধ রাখতে পারেন, আবার সমস্যা হলে শুরু করবেন, তাহলে সেই পরামর্শটাই তার নেওয়া উচিত। অ্যাজমা পেশেন্টরা কতদিন পর পর ফলো আপে যাবে, এরকম কি কোনো রুটিন ওয়ার্ক আছে, নাকি প্রবলেম হলেই আপনাদের সাথে ফলো আপে যাবে? যারা অ্যাজমা দীর্ঘদিন ধরে আছেন তাদের জন্য ফলো আপটা যারা কতদিন পর দীর্ঘদিন ধরে হওয়া দরকার? অ্যাজমাতে ভুগছে তাদের আসলে ফলো আপটা ঠিকমতো হচ্ছে না। কারণ দীর্ঘদিন ধরে তো অ্যাজমার ভোগার কথা না। অ্যাজমার জন্য কিছু অ্যাটোপি আছে, মানে কোনো কারণ আছে। যেহেতু এটা অ্যালার্জি, অ্যালার্জি থেকে হচ্ছে। দেখা যায় যে বাসার মধ্যে বিড়াল এটা পুষছে অবশ্য এবং এখন বেশ ভালো একটা ট্রেন্ড। এবং হ্যাঁ। বিড়াল যারা পুষছে তাদের হচ্ছে অ্যাজমা অ্যাটাক হচ্ছে। হুম। সুতরাং যদি এরকম হয় যে বিড়ালের কোনো কারণে আমার অ্যাজমা হচ্ছে, তা বিড়াল থেকে আমাকে দূরে থাকতে হবে। যদি দেখা যায় যে একজন পোল্ট্রি খামার করছে, এই পোল্ট্রি খামারের করার পর থেকে তার অ্যাজমা অ্যাটাক শুরু হয়েছে। সুতরাং সে যদি ইনহেলারও নিচ্ছে, পোল্ট্রি খামারেও যাচ্ছে, তাই তাকে পর্যাপ্ত মাস্ক পরে বা হচ্ছে প্রিকশন নিয়ে যেতে হবে। আ তো
তো আমাদের আসলে খুঁজে বের করতে হবে যে কি কারণে তার অ্যাজমা অ্যাটাকটা হচ্ছে। সেটা থেকে দূরে থাকলেই তার সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাজমা কি মানে প্রতিরোধযোগ্য? মানে একবার যার অ্যাজমা হলো সে কি পরিত্রাণ এখান থেকে পেতে পারে? অন্য কিছু ডিজিজ আছে যে আমার হলো, আমি মেডিকেশন নিলাম, আমি সুস্থ হয়ে গেলাম, আর এটা হওয়ার চান্স নাই। অ্যাজমার ক্ষেত্রে এই বিষয়টা কতটুকু একই ইফেক্টিভ? রকম। হ্যাঁ, অ্যাজমা তো হচ্ছে একটা সংবেদনশীলতা, একটা নির্দিষ্ট বস্তুর প্রতি বা নির্দিষ্ট পার্টিকেলের প্রতি। যার ডাস্ট অ্যালার্জি আছে সে ডাস্ট মাইট এক্সপোজার হলেই তার অ্যাজমা অ্যাটাক শুরু হবে। সে যদি সারা জীবন ডাস্ট মাইটের কাছে না আসে, তার অ্যাজমা অ্যাটাক হবে না। তো এটা আমাকে হচ্ছে খেয়াল করতে হবে যে কি কারণে আমার অ্যাজমা হয়েছে। সেটা থেকে দূরে থাকলেই এটা পরিত্রাণ সম্ভব। অ্যাজমার ক্ষেত্রে আরেকটা যেটা আসে যে বংশগতভাবে যেটা আসে যে আমি জেনেটিক্যালি বা পরম্পরায় এটা ক্যারি করেছি। তাদের জন্য আপনাদের সাজেশন কি, বা আসলে এটা কতটুকু ঠিক? এটা সম্পূর্ণই সঠিক। বংশ পরম্পরায় আসতে পারে। তাই বলে যে হচ্ছে যে আমার বাবা বা মায়ের আছে বলে আমার আমার অ্যাজমা হবে হবে, এরকম কোনো এরকম বিষয় না? কিছু নাই। আচ্ছা, আচ্ছা। আসতেই পারে। তো আমার যেহেতু আছে, আমার হচ্ছে চাচা, ফুফু, খালার কারো থাকতেও পারে, নাও থাকতে পারে। বা চাচা, ফুফু, খালার সারা জীবন হয়তোবা অ্যাজমা অ্যাটাক হয়নি। আমার ক্ষেত্রেই হয়েছে। কারণ দেখা গেছে যে তারা তাদের এলাকার বাইরে যায়নি। আমি এলাকার বাইরে এসেছি এবং হচ্ছে আমার যে সকল পদার্থতে সংবেদনশীলতা সেগুলোতে এক্সপোজ হয়েছি। সুতরাং তখন আমার অ্যাজমা অ্যাটাক হতেই পারে। তো আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কি কারণে আমার অ্যাজমা হয়েছে এবং সেটা থেকে আমাকে দূরে থাকতে হবে। ভ্যাকসিনটা সম্পর্কে যদি আরেকটু ডিটেইল বলে দেন যে ভ্যাকসিনটা বছরে কবার নেয়া দরকার এবং এরা কারা নেবেন? যে ভ্যাকসিনটা আপনি শুরুতেই একটু একটা ভ্যাকসিন বলেছিলেন এটা। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আসলে সব বয়সেই নেওয়া উচিত। আর সব যারা বয়সে। অ্যাজমা আছে এদের জন্য একটা ভ্যাকসিন সাজেস্ট করেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর নিতে হবে। প্রতি বছর। প্রতি বছর নিতে হবে। আর এটা কি কোনো নিউমোনিয়া ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা বলে দিই যে কোনটা কখন নিতে হবে। কোনটা ৩ বছর পর, পর নিতে হবে বা ৫ বছর পর, পর নিতে হবে। এটা আমরা সাজেস্ট করে দিই। তখন হচ্ছে তাকে নির্দিষ্ট সময় পর, পর নিউমোনিয়া ভ্যাকসিনটা নিতে বলা হয়। এবং এটা অবশ্যই বয়স্কদের ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিই। বা যারা সিওপিডি পেশেন্ট অথবা হচ্ছে আইএলডি পেশেন্ট অথবা ব্রঙ্কাইটিসিস এর পেশেন্ট যাদের ঘন, ঘন নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের যেসব ইনফেকশন সেগুলো হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাদেরকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন দুটাই নিতে বলি। তো আসলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার নিজের শরীরের ইমিউনিটির উপর ডিপেন্ড করে ভ্যাকসিনগুলো নেওয়া উচিত। এটার কি কোনো বয়স আছে যে কোন বয়স থেকে কারা নেবেন? নাকি ইন জেনারেল সবাই প্রতি বছর একটা ভ্যাকসিন নিলে তার জন্য সেফ সাইড? যে ভ্যাকসিন নিক না কেন অবশ্যই তার ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে নিবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইপিআই শিডিউলের মধ্যেই সব ভ্যাকসিন আছে। বড়দের ক্ষেত্রে তো শিডিউল ঠিক করা নাই। ওইটা তো ৫ বছরের মধ্যে আপনার কাভার হলো। বাট কভার হয়ে আফটার ৫ বাচ্চারা তারপর আমরা যখন বাচ্চাদেরও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে বলি, বয়স্কদের তো বলি। প্লাস হচ্ছে বয়স্কদের তো আমরা নিউমোনিয়া ভ্যাকসিনটাও নিতে বলি এবং যাদের লাং কম্প্রোমাইজ মানে লাংসে অন্য কোনো সমস্যা আছে, একবার যক্ষ্মা হয়ে গেছে, যক্ষ্মার কারণে ফাইব্রোসিস বা ব্রঙ্কাইটিসিস হয়েছে বা কোনো কারণে আইএলডি বা ডিপিএলডি হয়েছে অথবা সিওপিডি অ্যাটাক হয়েছে এবং সিওপিডির কারণে লাংটা কম্প্রোমাইজ হয়ে আছে। তাদের ক্ষেত্রে আমরা নিউমোনিয়া ভ্যাকসিনটাও নিয়মিতই নিতে বলি। যারা অ্যাজমা, সর্দি-কাশি অথবা অ্যালার্জিজনিত কোনো সমস্যায় ভুগছেন, তাদের জন্য খাবারের ক্ষেত্রে আপনারা কোন ধরনের সাজেশনগুলো করতে পারেন? অথবা উনি নিজের থেকেই কোন জায়গাগুলোতে প্রিকশন ব্যবস্থা নেবে খাবারের ক্ষেত্রে? একজনের সারা জীবন কোনো খাবারে অ্যালার্জি হয়নি। হঠাৎ করে সমুদ্রের পাশে যেয়ে কোনো একটা সি-ফুড খেয়েছে। সঙ্গে, সঙ্গে গায়ে চাকা, চাকা হয়ে গেছে এবং শ্বাসকষ্ট শুরু হয়েছে, বুকের মধ্যে শাঁসাচ্ছি আওয়াজ শুরু হয়েছে। একজনের চিংড়িতে অ্যালার্জি আছে, কিন্তু সে চিংড়ি মাছের লোভ সামলাতে পারে না। হুট করে চিংড়ি মাছ খেয়ে ফেলেছে। সঙ্গে, সঙ্গে অ্যাজমা অ্যাটাক হয়েছে, অ্যালার্জি অ্যাটাক হয়েছে। তো এটা তো একটা অ্যানাফাইল্যাকটিক অ্যাটাক। তো আমাকে সতর্ক থাকতে হবে যে আ এই সমস্যা আছে কিনা? যদি থাকে এবং হচ্ছে খাওয়ার যদি খুব ইচ্ছেই হয়, সকল রকম প্রিকশন গ্রহণ করেই খাওয়া উচিত। দুলন ভাই, সবশেষ বলা যাবে না। সবশেষ হয়তো আরো কিছু প্রশ্ন আপনার কাছে আমার আছে। কারণ এখন আমরা একদম শীতকালেই আছি এবং নানান ধরনের সমস্যা এই সময় প্রবীণরা ফেস করছে, আমাদের শিশুরা ফেস করছে। তো এখন আমাদের আসলে নিউট্রাইন কেয়ার এই পডকাস্টের আমরা গ্রামীণ জনগোষ্ঠীকে কানেক্ট করারও চেষ্টা করছি। যে যারা আসলে সুবিধাবঞ্চিত, চাইলে একটা ডক্টর সময় মতো অ্যাভেল করতে পারছেন না। তাদের জন্য খুব সহজ করে যদি বলেন এই শীতকালটা তারা কিভাবে মেইনটেইন করবে যাদের এই ধরনের সমস্যা আছে, আর এ ধরনের সিম্পটম হলে তাদের সতর্কতাগুলো কি, কি? যেকোনো জনপদ এবং যেকোনো জায়গায় সবচেয়ে যেটা আগে মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে যে শীতকালে নিজেকে গরম থাকতে হবে। সেটা যেভাবে হোক না কেন, আগুনের পাশে থেকে হোক অথবা লেপ গায়ে দিয়ে হোক অথবা গরম কাপড় পরেই হোক। এটা করতে হবে।
আরেকটা বিষয় হচ্ছে যে আমার নাক দিয়ে যে বাতাসটা ঢুকবে সেটা যাতে ঠান্ডা বাতাস না হয়, একটু গরম বাতাস হয়। সেজন্য নাকটাকে ঢেকে রাখতে হবে। সেটা মাফলার দিয়েই হোক বা হচ্ছে একটা বড় ধরনের টুপি পরেই হোক। যে টুপি দিয়ে আমরা নাকটা ঢেকে রাখি। বিশেষ করে যেকোনো জনপদেই হচ্ছে মাঙ্কি টুপি নামে পাওয়া যায়, যেটা নাকটা ঢেকে রাখে। তো নাকটা ঢেকে রাখলে গরম বাতাসটা ভিতরে ঢুকবে এবং শ্বাসনালীর যে শ্বাসতন্ত্রের যে খুব দ্রুত প্রক্রিয়াটা। যে সেনসিবিলিটি যেটা সংবেদনশীলতা ঠান্ডার প্রতি, সেটা তখন আর হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে কুয়াশাতে অবশ্যই মাস্ক পরতে হবে অথবা নাকটা ঢেকে রাখতে হবে যাতে কুয়াশাটা সরাসরি নাকের মধ্যে না ঢোকে। আর হুট করে উম যেকোনো পুরাতন কাপড়, পুরাতন মানে অনেকদিন ধরে দীর্ঘমেয়াদী স্টোর করে রাখা সোয়েটার হুট করে গায়ে দেওয়া যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন এবং এটা আমাদের প্রায়শই হয়ে থাকে যেকোনো পরিবারের ক্ষেত্রে। এবং হুম। আরেকটা বিষয় হচ্ছে যে কম্বল। কম্বলে প্রচুর ডাস্ট মাইট থাকে। সুতরাং কম্বলকে গরম করে এবং সেটাকে কাভারিং করে তারপরে গায়ে দেওয়া উচিত। তাহলে হচ্ছে যে প্রকোপটা ডাস্ট মাইটের বা ডাস্টের সেটা আর থাকবে না। অর্থাৎ কম্বলটাকে ডিরেক্টলি আমরা গায়ে দিব না। এটাকে কাভার দিয়ে দেন আমরা ইউজ করব। দিন ইউজ করা যাবে। খুবই চমৎকার। তার মানে আমার শীতকাল বিশেষত আমরা যারা গ্রামে আছি অথবা যারা কর্মজীবী প্রতিনিয়ত বাহিরে মুভ করতে হচ্ছে তাদের জন্য সতর্কতা হলো আমি হয়তো শীতের বাতাসটাকে গরম করার আমাদের সুযোগ নাই। যেটা আমরা নিজেরা প্রিভেনশন নিতে পারি সেটা হচ্ছে মাস্ক অথবা গরম কোনো কিছু দিয়ে আমার গরম মাফলার বাতাসটাকে ইনটেক করা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে খুব ছোট্ট করে জানতে চাই যে শীতকালটা আমাদের ঘরের তাপমাত্রা আসলে কিরকম থাকা উচিত? তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাতে থাকে। এসির ক্ষেত্রেও আবার হচ্ছে যেকোনো রুমের এয়ার কন্ডিশন যদি আমরা মেইনটেইন করি সেক্ষেত্রেও। হুম। তো ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলেই সেটা আমাদের সহ্য ক্ষমতার মধ্যে থাকে। এর চেয়ে নিচে আসলে থাকলে দেখা যায় একেকজনের একেক রকম রিঅ্যাকশন হয়। আর যেকোনো হচ্ছে রুম হিটার ইউজ করার ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখা উচিত। সেটা যাতে অবশ্যই ৩০ ডিগ্রি ক্রস করে আরো অনেক বেশি না হয়ে যায় বা রুম যাতে অনেক বেশি গরম না হয়ে যায় যে আমি ঘামা শুরু করি। তো আসলেই কেউ আসলে দেখে না যে কত ডিগ্রি সেলসিয়াস হয়ে এটা আছে। আসলে হয় না, এটা হবেও হয়তো না। হয় না যারা রুম আমরা হিটার আমরা ব্যবহার করি। আমরা খেয়াল করব যাতে আমরা অতিরিক্ত ঘেমে যাচ্ছি এই টাইপের তাপমাত্রা যাতে রুমের মধ্যে না থাকে। আচ্ছা, হিউমিডিফায়ার কি হয়? হ্যাঁ, হয়। এটা আসলে মেইনটেইন করা যায়। এক্সারসাইজ বা মানে আমাদের লাইফস্টাইলে যেটা বলি যে এক্সারসাইজ কতটুকু ইফেক্টিভ একজন প্রবীণের জন্য তার এই ধরনের সমস্যাগুলো প্রতিরোধ করার জন্য? যদি এক্সারসাইজ করার ক্ষমতা থাকে সে এক্সারসাইজ করবে। যার এক্সারসাইজ করতে গেলে হচ্ছে অ্যাজমা অ্যাটাক হচ্ছে, এক্সারসাইজ করতে গেলে হার্ট অ্যাটাক হচ্ছে, তার এক্সারসাইজ করা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। স্বাভাবিক হাঁটা চলাটাই করবে। আর প্রবীণদের ক্ষেত্রে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ, তার শরীর যদি অ্যালাও করে, সে ২০ মিনিট ৩০ মিনিট হাঁটতে পারে। শরীর যদি অ্যালাও না করে, সে স্বাভাবিক হাঁটা চলাটাই তার জন্য গুরুত্বপূর্ণ। যদি কেউ অভ্যস্ত থাকে যে হচ্ছে সে ৩০ মিনিট হাঁটবে এবং এটা যদি তার শরীর অ্যালাও করে, তার অবশ্যই প্রতিদিন ৩০ মিনিট হাঁটা উচিত। এবং শীতকালে আসলে অ্যাক্টিভ থাকার এবং জন্য বা রক্ত সঞ্চালনটা করার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রচন্ড শীতের মধ্যে আসলে এক্সারসাইজ করা ঠিক না। কারণ প্রচন্ড শীতের মধ্যে এক্সারসাইজ করতে গেলে আমাদের হচ্ছে শ্বাসনালী, রক্তনালী এগুলো আমাকে সাপোর্ট দিবে না। তো প্রচন্ড শীতের মধ্যে যদি কেউ এক্সারসাইজ করতে চায়, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সে হাঁটতে পারে। কিন্তু বাইরে কনকনে শীতে হাঁটতে রিস্ক যাওয়া। নেওয়া অবশ্যই উচিত না। কারণ এই সময় হার্ট অ্যাটাকও হতে পারে, অ্যাজমা অ্যাটাকও হতে পারে। এটা তাহলে তো আসলে আমাদের বোধহয় অনেকেই জানা নেই। যারা আমাদের সকালে রেগুলার হাঁটার অভ্যাস, তাদের ক্ষেত্রে তাহলে সতর্কতা কি? সকালে যাদের হচ্ছে হাঁটার অভ্যাস তাদেরও ঘন শীতকালের জন্য। কুয়াশা এবং হচ্ছে কনকনে শীতে বাইরে যাওয়া ঠিক না। বিশেষ করে প্রবীণ ব্যক্তিদের। যারা ইয়াঙ্গার তাদের ক্ষেত্রে এটা কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে হয়তোবা আসবে না। কিন্তু যাদের অ্যাজমা অ্যাটাক আছে তাদের প্রিকশন নিয়েই বেরোতে হবে। তার অত্যন্ত মানে সেই ঠান্ডা ক্ষেত্রে তারা প্ল্যান করতে পারে যখন সকালের রোদটা উঠছে, তখন তারা কারণ প্রবীণদের তারপরে কমন যেতে পারে। সমস্যা হচ্ছে ডায়াবেটিস একটা সমস্যা যেটার কারণে হয়তো হাঁটা চলাটা তাদের যখন প্রয়োজন হতে তাপমাত্রা পারে। স্বাভাবিক হবে তখন সে বের হবে। সকালের সকালের তাপমাত্রা যখন হচ্ছে স্বাভাবিকের মধ্যে আসবে, যে তাপমাত্রায় তার কোনো ক্ষতি হবে না তখন সে এক্সারসাইজ করতে পারে অথবা ইনডোর এক্সারসাইজ করতে পারে হালকা। হালকা। সাইলেন্ট অ্যাজমাটা আসলে কি? এবং অনেক সময় রোগী এটা আসলে ডিটেক্ট করতে পারে না। এই সাইলেন্ট অ্যাজমা সম্পর্কে যদি এটা একটু তো বলেন। হচ্ছে যে শ্বাসনালীর এমন একটা কন্ডিশন যে হচ্ছে বাতাসে যে আমরা যে শাঁসাচিচি আওয়াজ একটা মানুষের কাছ থেকে পাই এটাও পাচ্ছি না। কিন্তু সে নীল হয়ে যাচ্ছে। অ্যাজমা অ্যাটাক হয়েছে নীল হয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে হচ্ছে একটা অ্যাজমা পেশেন্ট হঠাৎ করে এসি রুমে এসেছে এবং হচ্ছে সে আস্তে, আস্তে তার বুকের মধ্যে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। সে আস্তে, আস্তে শ্বাস
কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু কোনো শাঁসাচিচি আওয়াজ পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে তো আমাদের বুঝে নিতে হবে যে তার অবশ্যই কোনো অ্যাটাক হয়েছে। তো আসলে এই সাইলেন্ট অ্যাজমা না, মূলত সাইলেন্ট চেস্ট আমরা হচ্ছে স্টেথোস্কোপ দিয়েও পাবো না। যে সেখানে আসলে শাঁসাচিচি আওয়াজ পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি যখন দেখতেছি যে হাত পা নীল হয়ে যাচ্ছে, মানে তার অক্সিজেন লাগবে, তার নেবুলাইজেশন লাগবে। এবং তখন এই প্রিকশন গুলো আমাদের যদি কাছে না থাকে দ্রুত হাসপাতালে নিতে হবে হাসপাতালে। এবং এর ব্যবস্থা করতে হবে। দোলন ভাই অনেক ধন্যবাদ। আমার তো মনে হচ্ছে লম্বা প্রশ্নের লিস্ট আপনার জন্য। নাজাল ড্রপটা সম্পর্কে যদি বলেন যে আমরা দুটো জায়গাকে একটু ফোকাস করতে চাই আজকে, বিশেষত যেহেতু আপনাকে পেয়েছি, শিশুদেরকেও বাদ দিতে চাই না। শিশুরাও আমাদের একটা সংবেদনশীল গ্রুপ, যাদের আসলে স্পেশাল কেয়ার দরকার হয়। ডিফারেন্স হলো আমরা প্রবীণদের টেক কেয়ারটা খুব কম, খেয়ালটা কম করছি, শিশুদেরটা আমরা সিনসিয়ার থাকি। সেক্ষেত্রে নাজাল ড্রপের ক্ষেত্রে আমরা যেই ঘরে প্রবীণ আছে এবং শিশু আছে, এটা কতটুকু প্রয়োজনীয় এবং আসলে আদৌ ব্যবহার বা ব্যবহার বিধিটা কি হতে পারে? ছোটদের ক্ষেত্রে আসলে অ্যাভেইলেবল নেজাল ড্রপ যেটা হচ্ছে যে নরমাল স্যালাইন বা আ এই নরমাল স্যালাইনের ড্রপটাই, এটা অ্যাভেইলেবল থাকে। এটা আসলে হচ্ছে খুব বেশি ক্ষতিকারক না এবং এটা সবাই ব্যবহার করতে জানে। তো এই সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণের যে ড্রপটা আছে, এটা নাকের মধ্যে দিলেই নাকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। মূলত নাকটা পরিষ্কার করার জন্য। বয়স্কদের ক্ষেত্রে একই। এই মানে ড্রপটা নাজাল ড্রপের ফাংশনালিটি হলো আমার নাকের নাকের সর্দি যেটা আছে সর্দি সেটা যাতে এটাকে পরিষ্কার করে ক্লিন দিয়ে রাখা। শ্বাসনালীটা যাতে ক্লিন করে দেয়। আর এছাড়াও যদি অন্য কোনো নেজাল ড্রপ ইউজ করতে হয় বা নেজাল স্প্রে ইউজ করতে হয়, সেটা অবশ্যই চিকিৎসককে দেখিয়েই করতে হবে। এবং বাজারে এভেইলেবল নেজাল ড্রপগুলো সবাই জানে হুম। এবং খুবই কম দামি ৳১০ নেজাল ড্রপ পাওয়া যায়, ৳১০ ৳১২। এটা সবাই নিয়েই ব্যবহার করে। কিন্তু যেটা খেয়াল করতে হবে যে দীর্ঘমেয়াদী আমি যাতে নেজাল ড্রপ ব্যবহার না করি। এটা একটা স্বাস্থ্য ঝুঁকি থাকে। নাকের যে পাতলা যে মেমব্রেনটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে দীর্ঘদিন নেজাল ড্রপ ব্যবহার করলে বা সংবেদনশীলতাটা নষ্ট হয়ে যেতে পারে। অথবা হচ্ছে হাইপার সেনসিটিভ হয়ে যেতে পারে। তো এইজন্যই আমাদের যেকোনো ড্রপ ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত এবং দীর্ঘদিন ব্যবহার করা উচিত না। এটা একটা বিষয়। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নাক পরিষ্কারের ক্ষেত্রে বা নাকের মধ্যে আঙ্গুল দিয়ে খুঁটরাবে বা নাকে পানি দিবে, যেটাই করুক না কেন যাতে সবকিছু বুঝে শুনে করে। কান পরিষ্কারের ক্ষেত্রে যেরকম হচ্ছে ঝাঁটার খিল বা যেকোনো খিল ঢোকানো ঠিক না, সেরকম নাক পরিষ্কারের ক্ষেত্রেও আমরা নাক পানি দিয়ে পরিষ্কার করতেই পারি। এটা হচ্ছে খুবই ভালো পদ্ধতি। আর নেজাল ড্রপের ক্ষেত্রে আমরা নরমাল নেজাল ড্রপ ইউজ করাটাই সবচেয়ে ভালো পদ্ধতি। প্রবীণ এবং শিশু দুইটার উভয় ক্ষেত্রে, ক্ষেত্রেই। উভয়ের ক্ষেত্রে। আচ্ছা, আর একটু পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাই, যারা সিওপিডির দীর্ঘদিন ধরে আছেন এবং ৬০ ঊর্ধ্ব বয়সে চলে গেছেন, 70, 80, এই যে বয়সভেদে সিওপিডির প্রকোপটা কেমন হতে পারে এবং তাদের মেইনটেন্যান্সটা কি? যেমন আমার পরিবারে যারা আছে তাদেরকে দেখেও দেখি যে খুব কষ্টকর একটা সময় তারা পাস করেন। তো এই ক্ষেত্রে সিওপিডিদের জন্য মেইনটেন্যান্সটা কিরকম হওয়া দরকার? সিওপিডি পেশেন্টদের জন্য এখন অনেক ভালো, ভালো ইনহেলার চলে এসেছে। মিটার ডোজ ইনহেলার গুলো এভেইলেবল হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে পেশেন্টরা এগুলো ব্যবহার করলে অনেক ভালো থাকছে, অনেক সুস্থ থাকছে। তারপরেও যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে লাংস এর কন্ডিশন। সবার কন্ডিশন এক না। অনেকের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে কম সমস্যা হয়ে গেছে। কম সমস্যার মধ্যে আছে। তো এক্ষেত্রে যেটা সলিউশন সেটা হচ্ছে যে তার আসলে কি প্রয়োজন? যার অক্সিজেন প্রয়োজন তাকে তো আমি নেবুলাইজেশন দিয়ে সন্তুষ্ট করতে পারব না। সুযোগ নেই। নেবুলাইজেশন এর সাথে বা ইনহেলার এর সাথে তার অক্সিজেনও লাগবে। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ প্রবীণদের ক্ষেত্রে যদি কারো অক্সিজেন দরকার হয়, অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে। যেই নেবুলাইজেশন গুলো দরকার হয় সেগুলো তার কাছে রাখতে হবে বা যেই ইনহেলার গুলো দরকার হয় সেগুলো রাখতে হবে এবং মেডিকেশনটা প্রতিদিন মেইনটেইন করতে হবে। আর প্রবীণদের স্কিপ করার কোনো সুযোগ সুযোগ নেই। নেই। আর প্রবীণদের ক্ষেত্রে অবশ্যই আমি বলব যে হচ্ছে আ একটা নির্দিষ্ট সময় পর, পর। এটা হতে পারে ১ মাস পর, পর, হতে পারে ১৫ দিন পর, পর, হতে পারে ২ মাস পর, পর। তাকে অবশ্যই তার যে চিকিৎসক তার ফলো আপ এ থাকতে হবে। ফলো আপ এ থাকলে বোঝা যাবে যে তার কন্ডিশনটা ডিটোরিয়েট করছে নাকি ইমপ্রুভ করছে। অনেক ধন্যবাদ। তার মানে আমরা যদি রুটিন চেকআপ প্রবীণদের যারা সিওপিডির, নট অ্যাজমা, তাদের জন্য একটা রুটিন চেকআপ প্রতি ১ থেকে ২ মাস পর, পর তারা রুটিন চেকআপে যাবেন। তিনি যে বিশেষজ্ঞের আন্ডারে আছেন তার সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ কোনো বিশেষজ্ঞের সাথে যাবেন।
ফুডটার ক্ষেত্রে কোনো সাজেশন, কোনো কিছু মেনটেন করে কি ফুডটাকে আমরা সিওপিডি বা অ্যাজমা, এদের ক্ষেত্রে অ্যাজমাটা আমরা অনেকগুলো কারেকশন পেয়েছি যে যেই খাবারগুলো তার জন্য অ্যালার্জেটিক সেটাকে সে অ্যাভয়েড করবে। এই অ্যালার্জেটিক খাবার আইডেন্টিফাই করার জন্য বিশেষ কোনো কিছু আছে কিনা, যেটার মাধ্যমে আমি কোনো ডায়াগনোসিস বা এরকম কিছু আছে কিনা যেটার মাধ্যমে আমি বুঝতে পারি যে এই খাবারগুলো আমার জন্য অ্যালার্জেটিক? একটা হচ্ছে আমি নিজে খেয়ে বুঝতে পারলাম যে এটা আমার জন্য সমস্যা হচ্ছে, আদার দেন দ্যাট হয়তো আমি বুঝতে পারছি না, তাদের জন্য আপনার সাজেশন কি? এটা স্কিন অ্যালার্জি টেস্ট আছে, সেটা অ্যাভেলেবল আছে। স্কিন অ্যালার্জি টেস্ট, স্কিন অ্যালার্জি টেস্ট করলে বোঝা যায় যে কিসে সংবেদনশীল, তার স্কিন বা তার শরীর কিসে সংবেদনশীল। যদি কারোর হচ্ছে সম্ভব হয় সেই স্কিন অ্যালার্জি টেস্ট করে রাখবে। আর আসলে হচ্ছে যে এটার যারা প্রবীণ, এক্সপেন্সটা কিরকম এবং সবগুলো ডায়াগনোসিস সেন্টার এটা অ্যাভেলেবেল কিনা? সবগুলো ডায়াগনস্টিক সেন্টার অ্যাভেলেবল না, কিন্তু বড় বড় ডায়াগনস্টিক সেন্টার এটা অ্যাভেলেবল। দেখা যায় যে ২,০০০ থেকে ৫,০০০ টাকা এরকম একটা রেঞ্জের মধ্যেই অনেক টেস্ট চলে আসে। তো যে সেন্টার যেরকম টেস্টে ভ্যারি করে, দেখা যায় যে কেউ ৫০০ আ হচ্ছে প্রকারের অ্যালার্জেনের উপর টেস্ট করে, কেউ হচ্ছে ২৫ প্রকার অ্যালার্জেনের উপর টেস্ট করে, বা কেউ শুধু কমন অ্যালার্জেন গুলো টেস্ট করে যেগুলো আছে কিনা। তো এটা ভ্যারি করবে। আর যদি আরেকটা বিষয় হচ্ছে একটা প্রবীণ ব্যক্তি জানে যে তার কিসে অ্যালার্জি আছে, সেই বিষয়গুলো জানিয়ে রাখলেই হয়। হুট করে হচ্ছে যেকোনো খাবার খাওয়ার আগে তাকে হচ্ছে বলে দিতে হবে যে আমার এইসব খাবারে অ্যালার্জি আছে, এগুলো যাতে তাকে না দেওয়া হয়। অথবা তাহলে খাবারটা সার্ভ করার আগেও তার সাথে একটু চেক করে নেয়া ডিসকাস করে যেটা। নিলে হুম। ভালো হয়। কিছু প্রশ্ন আপনার কাছে আছে যেগুলো হয়তো আমাদের মধ্যে খুব কমন ধারণা হয়ে থাকে যে এটা ঠিক না, এটা ঠিক, এটা করা উচিত, এটা করা উচিত না। আমরা অনেক সময় নিজেরাই সিদ্ধান্তটা নিয়ে ফেলি। এটি ঠিক বা ভুল যদি একটু আমাদেরকে কারেক্ট করেন। যেমন বয়স হলেই শ্বাসকষ্ট হওয়া স্বাভাবিক, চিকিৎসকের দরকার নেই। এটা কতটুকু ঠিক? এটা তো অবশ্যই ভুল ধারণা, ঠিক না। ঠিক না। হ্যাঁ, শীতে শ্বাসকষ্ট বাড়ে কিন্তু গরমে সমস্যা থাকে না। এটা কি ঠিক? শীতেও শ্বাসকষ্ট হতে পারে, গরমেও হতে পারে। তার মানে কোন সিজন আমি আলাদা সিজন করে। ভ্যারি করবে না। ওকে। যার যখন সংবেদনশীলতা হবে তার তখন হবে। আমরা একটা প্রশ্ন পেয়েছি, আরেকবার একটু আমি জানতে চাই যে ইনহেলার একবার নিলে আমি সারা জীবন নিব না। ঠিক না ভুল? দরকার হলে নিবো, দরকার না হলে নিবো না। আচ্ছা। তার মানে আমার মাইন্ডসেট প্রিডিফাইন করে রাখার কোনো প্রয়োজন নেই যে আমার ইনহেলার ইনহেলার। সারা জীবন নেওয়ার কোনো দরকার নাই, যাদের হচ্ছে সিজনাল অ্যাটাক হয়। যে সিজনে হবে সে সিজনে নিবে। ইনহেলার মানে কি খুব বেশি খারাপ? ইনহেলার তো একটা আমাদের ওষুধ। অনেক ভীতি ইনহেলারটা পাম্প করা, এবং এটাতেও কিছু সিস্টেম হয়তো ফলো করতে হয় যে কিভাবে পাম্পটা করব। এটা হয়তো আমার একদম সবশেষ আপনার কাছে প্রশ্ন থাকবে। ইনহেলার মানেই রোগ কি খুব বেশি খারাপ কিনা এটা একটু জানতে চাই, যারা আমরা এই ভীতিতে আছি। ওষুধ খেলেও যেরকম স্বাস্থ্য ঝুঁকি থাকে, আ আবার ইনহেলার নিলেও সেরকম স্বাস্থ্য ঝুঁকি থাকে। দুটাই স্বাভাবিক। ওষুধ খেলে যে ইফেক্ট, ইনহেলার নিলেও ইফেক্ট। আমি একটা গিলে খাচ্ছি আর একটা সরাসরি ফুসফুসে নিচ্ছি। দুটাই ওষুধ। এবং যাদের ইনহেলারের দরকার আছে তাদের অবশ্যই নিতে হবে। ওকে। শ্বাসকষ্ট হলে শুধু সর্দি কাশির সিরাপ খেলেই হয়। এখনো আমাদের এটা খুব আমরা দেখি যে আমাদের প্রতি ১০টা ঘর জরিপ করলে হয়তো ৫টা বা ৭টা ঘরেই আমরা পাবো যে একটা শ্বাসকষ্ট, একটা সিরাপ নিয়ে আসলাম, খেয়ে ফেললাম। সিরাপটা যাতে এমন না হয় যে সেটা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। তার মানে নরমাল অনেক এটাও সিরাপই পাওয়া যায়। আইডেন্টিফাইড হয়েই হওয়া উচিত। হওয়া উচিত। প্রবীণদের নিউমোনিয়া ভ্যাকসিন লাগবে না। প্রবীণদের জন্যই নিউমোনিয়া ভ্যাকসিন দরকার। শ্বাসকষ্ট মানেই শুধু ফুসফুসের সমস্যা। আর শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যার জন্য হতে পারে, হার্টের সমস্যার জন্য হতে পারে। আবার হচ্ছে সর্দি কাশির জন্যও হতে পারে। ধুলাবালি নিয়ন্ত্রণ করলে অ্যাজমা নিয়ন্ত্রণ করা সম্ভব। যদি ধুলাবালির জন্য অ্যাজমাটা হয়ে থাকে, তাহলে অবশ্যই ধুলাবালি নিয়ন্ত্রণ করলেই অ্যাজমার সলিউশন হয়ে যাবে। শ্বাসকষ্ট হলে হাঁটা বা ব্যায়াম প্রয়োজন নেই। শ্বাসকষ্ট যদি অতিরিক্ত শ্বাসকষ্ট হয় তখন হাঁটা বা ব্যায়াম দরকার নেই। যখন স্বাভাবিক জীবনযাপন করবে, পকেটে একটা ইনহেলার নিয়ে সে হচ্ছে ব্যায়াম করবে। ওকে। রাতের শ্বাসকষ্ট হলে সেটা বেশি বিপজ্জনক কিনা? যেকোনো সময়তেই শ্বাসকষ্ট বেড়ে গেলে এটা বিপজ্জনক। এবং এর জন্য হচ্ছে আমাদের শ্বাসকষ্টের ওষুধগুলো নিয়েই ঘুমানো উচিত। অর্থাৎ যেখানে ঘুমাচ্ছেন তার আশেপাশে তার শ্বাসকষ্টের এবং ওষুধ রাতের দেওয়া দরকার। ওষুধগুলো গ্রহণ করে তারপর ঘুমাতে হবে। আরেকটা যেটা আমাদের খুব সমস্যা হয় যে যারা আমরা ইনহেলার নিচ্ছি, বিশেষত প্রবীণদের যদি আমরা এখানে বলি যে প্রবীণদের ইনহেলার নিতে, যে ইনহেলারটা প্রপারলি নিচ্ছে না, সেক্ষেত্রে আসলে তাদের ট্রেন আপ করার কিভাবে আমরা তাদেরকে ট্রেন আপ করতে পারি? এটা অ্যাজমা সেন্টারে যেই ট্রেনিং নিয়ে নিতে পারবে। বাংলাদেশে কি এটা অ্যাভেলেবেল আছে? আছে। যখন একজন এবং ডক্টরের কাছে যাচ্ছেন উনি সময়টা কি দেন? আ এখানে তো শুধু ডাক্তাররা যে অ্যাজমার ট্রিটমেন্টটা বুঝিয়ে দেন বিষয়টা তা না। তার সাথে তার সহকারী যারা আছে তারাই এটা বুঝিয়ে দেয়। বিভিন্ন অ্যাজমা সেন্টারে কিন্তু নার্সরা কাজ করে। কিভাবে ইনহেলার নিতে হবে সেটার টেকনিক শিখিয়ে দেয়।
বা হচ্ছে স্বাস্থ্য সহকারী যারা আছে তারাও টেকনিক শিখিয়ে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন ইউটিউবে সকল ভিডিও অ্যাভেলেবল এটা এবং তো আমার প্রবীণদের জন্য একটু কাজটা ডিফিকাল্ট, ইউটিউব করে একটা ট্রেন আপ হওয়া। এখন আসলে প্রবীণদের জন্যও এটা সহজ হয়ে গেছে। নাতি-নাতিরাই দেখিয়ে দেয়। বা হচ্ছে তারা নিজেরাও এখন Facebook ইউজ করে, YouTube ইউজ করে। তো আরেকটা বিষয় হচ্ছে যে, যেকোনো ইনহেলার যেকোনো প্রবীণ স্বাভাবিকভাবে নিতে পারে। কারণ এখন অনেক স্পেসার এভেইলেবল হয়ে গেছে। ইনহেলারটা স্পেসারের মধ্যে নিয়ে সেখানে সুন্দর সে স্মুথলি গ্রহণ করতে পারে। আবার মিটার ডোজ যে ড্রাই পাউডার ইনহেলার যেগুলো আছে, ড্রাই পাউডার ইনহেলারও হচ্ছে প্রবীণরা গ্রহণ করা শিখে গেছে। তো তারপরে আমি পরামর্শ দিব যদি কেউ যদি বুঝতে না পারে, আ যে ধরনের ইনহেলার ডিভাইস সে ইউজ করছে তার মধ্যেই কিভাবে নিয়ম মানে ব্যবহার করতে হবে সেটা লেখা থাকে, ছবিও দেওয়া থাকে। একইভাবে সেটা স্ক্যান কিউআর কোড দেওয়া থাকে। কিউআর কোড স্ক্যান করে সেটা নেওয়ার টেকনিক শিখতে পারবে। অথবা নরমালি হচ্ছে YouTube এ সার্চ দিলেও সকল কিছু এভেইলেবল। এই ইনহেলার টেকনিক গুলো। ইনহেলার টেকনিক লিখে সার্চ দিলেই সব চলে আসে। অনেক ধন্যবাদ। একটা জায়গায় শুধু আমার প্রশ্ন থেকে গেল, যারা হসপিটাল যাচ্ছেন না বা হাসপাতালে যাচ্ছেন না, তারা যখন ব্যক্তিগতভাবে চেম্বারে গিয়ে ডক্টর দেখাচ্ছেন, সেখানে হয়তো বাইরে যে অ্যাটেন্ডেন্স থাকছে উনি কিন্তু সবটা আসলে আমরা খুঁজে পাই না যে মেইনটেইন করতে পারেন। বিশেষত প্রেসক্রিপশনটা হয়তো বুঝিয়ে দেন, ইনহেলারের ব্যাপারটা আনটাচ থেকে যায়। সেক্ষেত্রে কোনো সচেতনতা মেসেজ আপনি দিতে চান কিনা পেশেন্টদের জন্য? হয়তো অ্যাটেন্ডেন্স এই কাজটা করলো না, কিন্তু পেশেন্টদের ক্ষেত্রে কোনো সতর্কতা মেসেজ দিতে চান কিনা? আমি বলব যে হচ্ছে যে বাংলাদেশের ডাক্তার কিন্তু এভেইলেবল। অসংখ্য ডাক্তার আছে। আর আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে ১ নাম্বার ডাক্তারকে দেখাবেন, এটা আপনার জন্য আসলে বিড়ম্বনা। বিড়ম্বনা এবং ভুল ধারণা। এবং একটা ভুল ধারণা। কারণ তিনি আপনাকে শুধু প্রেসক্রিপশনই করে দিবে। তার এত সময় নেই আপনাকে বুঝিয়ে দেওয়া। তো সেই ক্ষেত্রে আপনি যেকোনো বিশেষজ্ঞ ডাক্তার, আপনার যে অসুখ যদি হচ্ছে বক্ষব্যাধি বিশেষজ্ঞ যদি বলেন, একই হাসপাতালে ঢাকার বিভিন্ন হাসপাতালে যাবেন, দেখবেন যে একই হাসপাতালে ৩ জন থেকে ৪ জন বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছে। তারা প্রত্যেকেই ট্রেইনড এবং তারা প্রত্যেকেই ভালো সাজেশন দেন। তা আপনার উচিত হবে যার কাছে আপনি সময় পাবেন তার কাছে যেয়ে এই টেকনিক গুলো শিখে নেওয়া, নিজের সম্পর্কে আলোচনা করে নেওয়া। বা আপনি যদি মনে করেন যে হচ্ছে যে আমি বাংলাদেশের সেরা ডাক্তারকে দেখাবো, কিন্তু সেরা ডাক্তারের কাছে কিন্তু আপনি রেগুলার ফলো আপ এ যেতে পারবেন না। আপনার উচিত আপনার বাসার কাছে, বাসার পাশে যে বক্ষব্যাধি চিকিৎসক আপনার জন্য এভেইলেবল তার রেগুলার টাচে থাকা, রেগুলার ফলো আপ এ থাকা এবং রেগুলার চিকিৎসা নেওয়া। অনেক ধন্যবাদ ডক্টর দোলন ভাই, আপনার অনেকটা সময় আজকে আমাদের কাছে দিয়েছেন, যেটা হয়তো আমাদের যারা নিউট্রিয়েন্ট কেয়ার পডকাস্টের যারা দেখছেন শুনছেন, এটা তাদের জন্য খুবই কার্যকরী একটা আলোচনা আপনি করেছেন, এবং অনেকগুলো আলোচনা আনটাচ থেকে গেল আমাদের একটা সময় সীমাবদ্ধতার কারণে। আপনাকে নিয়ে হয়তো আর পরবর্তী আরও কোনো এপিসোড করব, এবং লাইভ আমাদের থাকছে নেক্সট ইয়ারে। সবশেষ যেটা বলতে চাই যে যারা আমরা ওই দিন ঢাকার মধ্যে আছি, আপনাকে রিচ করার কোথায় আমরা রিচ করতে পারি এবং কিভাবে, যদি ওইটা একটু আমাদেরকে বলেন। আমি শ্যামলী টিবি হাসপাতালে আছি, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল শ্যামলী। সকালে এখানে আসলেই আমাকে পাবেন এবং হাসপাতালে এসে খোঁজ করলেই পাওয়া যাবে। আউটডোরে পাবেন। আর আউটডোর কি 5 দিনই বসছেন নাকি? হ্যাঁ, মানে প্রতিদিনই এভেইলেবল। আর বিকেলে হচ্ছে কাকরাইলে অরোরা হাসপাতালে আছে। অনেক ধন্যবাদ। যারা মনে করছেন আমাদের যিনি অতিথি আজকে আছেন উনি দীর্ঘদিন এই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যাগুলো নিয়ে কাজ করছেন, তাকে যদি অ্যাভেল করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও নিউট্রিয়েন্ট কেয়ারের যে নাম্বারটি আছে এখানে যোগাযোগ করলে আমরা তাকে কানেক্ট করিয়ে দিব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ নিউট্রাইনকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। আসলে প্রবীণদের শ্বাসকষ্ট নিয়ে এরকম আরো আয়োজন থাকলে প্রবীণদের বুঝতে সুবিধা হবে, চিকিৎসা নিতে সুবিধা হবে। তো এই ধরনের পদক্ষেপগুলো নিয়ে আমাদের স্বাস্থ্য সচেতন করার জন্য নিউট্রাইনকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা থেকে আমরা খুব স্পষ্টভাবে যেটা বুঝলাম, শীত মানেই শুধু ঠান্ডা নয়, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্যাজমার ঝুঁকি অনেক বেশি। এক্ষেত্রে আমাদের শিশু এবং প্রবীণরা যেহেতু একটা সংবেদনশীল গ্রুপ, তাদের ঝুঁকিটা অ্যাডাল্টের থেকে অনেক বেশি। সঠিক প্রস্তুতি, ভ্যাকসিন, ইনহেলার ব্যবহারের নিয়ম জানা আর সময় মতো বিশেষজ্ঞদের সাপোর্ট, এগুলো হচ্ছে সবচেয়ে বড় সুরক্ষা। 2026-এর শুরুতেই আমরা যে মেসেজটি দিয়ে শুরু করতে চাই, আপনার বাবা মায়ের সুরক্ষা দিয়ে নতুন বছরটি শুরু করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউট্রিয়েন্টের সাথেই থাকবেন। বয়সের খুঁটিনাটির পরবর্তী পর্যায়ে আবার আমরা হাজির হব নতুন কোনো আলোচনায়, নতুন কোনো অতিথিকে নিয়ে। ধন্যবাদ।